বন্ধুরা, আজ আমি পেলোপনেসীয় লীগ সম্বন্ধে আলোচনা করব। তবে চলো আলোচনাটা শুরু করি। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে স্পার্টার প্রধান এবং একমাত্র চিন্তা ছিল পেলোপনেসাসে শান্তি রক্ষা করা। স্পার্টার এই ইচ্ছা কখনো সর্বতোভাবে পূরিত হয়নি, তাই পেলোপনেসীয় লীগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে সে তার ইচ্ছাকে অনেকাংশে পূরণ করেছিল। এই লীগের কাছ থেকে স্পার্টা সামরিক সাহায্য পেয়েছিল। এই সাহায্য এবং পেরিয়কয় দ্বারা গঠিত সেনাবাহিনী সংখ্যাগতভাবে তার শক্তি বৃদ্ধি করেছিল। এর ফলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে স্পার্টা গ্রিসের বৃহত্তম স্থলশক্তিতে পরিণত হয়েছিল। লীগের সদস্যগণ স্পার্টাকে নৌবহর দিয়েও যথেষ্ট সাহায্য করেছিল। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর শেষে স্পার্টায় শান্তি ও সমৃদ্ধি অক্ষুণ্ণ ছিল, কিন্তু এই শান্তি স্থায়ী হয়নি, কেননা স্পার্টা আর্কাডিয়া জয়ে অগ্রসর হয়েছিল। সে মেসেনীয়গণের মতো আর্কাডীয়গণকেও ক্রীতদাসে পরিণত করতে চেয়েছিল, কিন্তু আর্কাডিয়ার গুরুতর পরাজয়ের পরে স্পার্টার নীতিতে মৌলিক পরিবর্তন ঘটানো হয়েছিল। আর্কাডিয়ায় স্পার্টার প্রধান শত্রু ছিল টিজিয়া। স্পার্টা তখন প্রথমে টিজিয়া এবং পরে আর্গস বাদে পেলোপনেসাসের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে একের পর এক মৈত্রী স্থাপন করেছিল। ইতিমধ্যে তার কয়েকটি সামরিক সাফল্য আর্কাডিয়ার পরাজয়ের গ্লানি মুছে দিয়েছিল। এইভাবে যে শক্তিশালী প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল তাকে পেলোপনেসীয় লীগ বলা হয়। গ্রিসের অভ্যন্তরে স্পার্টার এই শক্তিবৃদ্ধি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এই শতাব্দীর শেষে লীগ একটি স্থায়ী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। মোটামুটিভাবে তার একটি সংবিধানও গড়ে উঠেছিল। সূচনায় এই প্রতিষ্ঠানকে পেলোপনেসীয় লীগ বলা হতো না, বলা হতো স্পার্টা এবং তার মিত্র রাষ্ট্রসমূহ। প্রকৃতপ্রস্তাবে প্রতিটি মিত্র রাষ্ট্র অনেকগুলি চুক্তি দ্বারা স্পার্টার সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ হয়েছিল। ঢিলেঢালা এই সংগঠনের নেতৃত্ব ছিল স্পার্টার। এইভাবে প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতার ভাবমূর্তি রক্ষা করা হয়েছিল। এই মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েও প্রতিটি রাষ্ট্র সমান অধিকারের কথা ভাবতে পারত, মনে করতে পারত যে তার স্বাধীনভাবে কাজ করার সার্বভৌম অধিকার অক্ষুণ্ণ আছে। লীগে একটি রাষ্ট্রের এই স্বাধীনতা রক্ষিত হতো না। এই ভাবনার সঙ্গে বাস্তবের অবশ্য কোনো মিল ছিল না। মিত্ররাষ্ট্রগুলিকে কদাচিৎ সমান মনে করা হতো, তাদের মধ্যে দর কষাকষি ও স্বাধীনভাবে করা যেত না। অন্যদিকে স্পার্টা ও প্রস্তাবিত কর্মপদ্ধতি সম্পর্কে মিত্র রাষ্ট্রসমূহের সঙ্গে পরামর্শ না করে এবং তাদের সম্মতি না নিয়ে তাদের সাহায্যকে কার্যকর করতে পারত না। গ্রিকদের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা এত দৃঢ় প্রথিত ছিল যে তখন এইভাবে ভাবের ঘরে চুরি না করে উপায় ছিল না। পারস্য সম্রাট দারায়ুস খ্রিস্টপূর্ব 521 থেকে 486 খ্রিস্টপূর্বাব্দে যখন রাজ্য জয়ে বের হয় গ্রিসের খুব কাছাকাছি এসেছিলেন, তখন তার বিরুদ্ধে সাহায্যের আবেদন সত্ত্বেও স্পার্টা কোনো সাহায্য পাঠায়নি। কিন্তু লীগের অভ্যন্তরে তখন প্রতিরোধ স্পৃহা গোপন ছিল না। গ্রেকো পার্সিয়ান যুদ্ধে লীগের সমর্থনপুষ্ট স্পার্টারই একমাত্র গ্রিকদের পক্ষে শক্তিশালী সৈন্যদল ছিল।
পেলোপনেসীয় যুদ্ধ এথেন্স এবং স্পার্টার মধ্যে অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে তা হয়েছিল দুইটি লীগের মধ্যে। এই যুদ্ধ ঘটানোর পিছনে স্পার্টার মিত্র রাষ্ট্রসমূহের বৃহৎ ভূমিকা ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষে, সম্ভবত খ্রিস্টপূর্ব 506 অব্দে, এথেন্সের বিরুদ্ধে স্পার্টার পক্ষে তার সকল সহযোগী রাষ্ট্রসমূহকে সঙ্গে নেওয়ায় অসুবিধা ঘটায় পেলোপনেসীয় লীগের একটি প্রাথমিক সংবিধান রচিত হয়েছিল। থুকিডিডিস পরবর্তীকালে মিত্র রাষ্ট্রগুলির প্রাচীন শপথের উল্লেখ করেছেন। এতে বলা হয়েছিল যে রাষ্ট্রসমূহের সংখ্যাগরিষ্ঠ ভোটে নীতি নির্ধারণ করা হবে। এই রকম একটি ধারা থেকে মনে হয় যে এই বিষয়ে পূর্বে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছিল। হেরোডোটাস লিখেছেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর একেবারে শেষ দিকে মিত্র রাষ্ট্রগুলির একটি অধিবেশনে স্পার্টার পেশ করা একটি পরিকল্পনা নাকচ হয়ে গিয়েছিল, যে পদ্ধতির মধ্যে দিয়ে এথেন্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হয়েছিল। থুকিডিডিস তার বিশদ বর্ণনা দিয়েছেন। প্রথমে বিক্ষুব্ধ কারিন্থিয়ানগণ মিত্র রাষ্ট্রসমূহ থেকে বহু সংখ্যক প্রতিনিধি স্পার্টায় এনেছিল। তারা স্পার্টার অ্যাপেলার কাছে বক্তৃতা করে সরে যাওয়ার পর স্পার্টাগণ তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। স্পার্টানগণ নিজের যুদ্ধের পক্ষে মত দেওয়ার পর তারা মিত্র রাষ্ট্রগুলির আনুষ্ঠানিক বৈঠক আহ্বান করে সেখানে প্রশ্নটি উত্থাপন করেছিল। এর ফলে হয়েছিল এই যে কোনো রাষ্ট্রই অপর একটি রাষ্ট্রকে তার ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধে জড়িত করতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে যে মিত্র রাষ্ট্রগুলি তাদের মধ্যে ঘরোয়াভাবে মিলিত না হয়ে নিজেদের উদ্যোগে কোনো নীতি নির্ধারণ করতে পারত না। তাদের আনুষ্ঠানিকভাবে না হলেও বৈঠকে মিলিত হতে হতো। এক্ষেত্রে করিন্থের উদ্যোগে যেমন হতে হয়েছিল, কিন্তু স্পার্টার পেশ করা প্রস্তাব তারা অগ্রাহ্য করতে পারত। একবার যুদ্ধ ঘোষিত হলে লীগ বাহিনীর নেতৃত্ব এবং রণনীতি পরিচালনার দায়িত্ব স্পার্টার উপর বর্তাত। স্পার্টার এই অধিকারকে সংকুচিত করার সহজ কোনো উপায় ছিল না। অবশ্য মিত্র রাষ্ট্রগুলি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিষদের সামনে তাদের যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করতে অথবা তাদের বাহিনীকে সরিয়ে নেওয়া হবে এই ভয় দেখিয়ে স্পার্টার উপর চাপ সৃষ্টি করতে পারত। স্পার্টা দাবি করেছিল যে তার মিত্র রাষ্ট্রগুলো স্বাধীনতা ভোগ করত। এক অর্থে এই দাবি মিথ্যা ছিল না। সদস্য রাষ্ট্রদের সামরিক শক্তির উপর লীগের সামরিক শক্তি নির্ভর করত। তাছাড়া স্পার্টা সর্বদা হিলোট আতঙ্কে ভুগত। হিলোটরা বিদ্রোহ করলে মিত্রদের সশস্ত্র সাহায্যের প্রয়োজন হবে, স্পার্টা তা জানত। তাই এথেন্স তার মিত্র রাষ্ট্রদের যতটা নিরস্ত্রীকৃত করেছিল, স্পার্টা ততটা করতে পারেনি। সুতরাং মিত্র রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতার রক্ষাকবচ সামরিক শক্তি রক্ষা করতে পেরেছিল। কেবলমাত্র অনুকূল পরিস্থিতিতে ব্যাপক বিদ্রোহ ঘটলে বিদ্রোহীদের পক্ষে স্পার্টায় উন্নততর সৈন্যদলের সম্মুখীন হওয়া সম্ভব ছিল। অনুকূল পরিস্থিতি বলতে বোঝায় কোনো কারণে স্পার্টার দুর্বলতা। উদাহরণস্বরূপ বলা যায় যে গ্রেকো পার্সিয়ান যুদ্ধের পর স্পার্টা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। মিত্র রাষ্ট্রগুলির পক্ষে অসহযোগিতা ছিল অপেক্ষাকৃত সহজ, তবে এই অসহযোগিতা দীর্ঘকাল চালিয়ে যাওয়া সহজ ছিল না। দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করা যায় যে খ্রিস্টপূর্ব 420 অব্দে এলিস স্পার্টার সঙ্গে কলহে লিপ্ত হয়ে পেলোপনেসীয় যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিল, কিন্তু মাত্র 2 বৎসর পরে স্পার্টা পুনরায় এলিসকে তার প্রত্যাশিত পথে
ফিরিয়ে এনেছিল। সাধারণভাবে বলা যায় যে মিত্র রাষ্ট্রগুলি স্পার্টার পছন্দমতো মুষ্টিমেয় শাসন স্থাপন করত। আনুষ্ঠানিকভাবে প্রতিটি মিত্র রাষ্ট্রবাহিনীর নিজস্ব সেনাপতি থাকলেও যুদ্ধক্ষেত্রে তারা স্পার্টার সামরিক কর্মচারীদের খবরদারি মেনে নিত। এথেনীয় লীগ অথবা ডিলসের রাষ্ট্রসংঘের সঙ্গে পেলোপনেসীয় লীগের তুলনা করলে দুয়ের মধ্যে মিল এবং অমিল ধরা পড়ে। পেলোপনেসীয় লীগের মতো এথেনীয় লীগেরও নিজস্ব সংবিধান ছিল। তাদের কর্মপদ্ধতিও ছিল অনেকটা এক ধরনের। এথেনীয় লীগ গঠিত হয়েছিল বৈদেশিক শক্তি পারস্যের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য। পেলোপনেসীয় লীগ তেমন কোনো উদ্দেশ্য ছিল না। তাছাড়া এথেনীয় লীগ ছিল একটি নৌ সংগঠন, পেলোপনেসীয় লীগ তা ছিল না। নাবিকদের ব্যয়ভার মেটানোর জন্য এথেনীয় লীগের অর্থের প্রয়োজন ছিল, পেলোপনেসীয় লীগ সম্পর্কে সে কথা বলা যায় না। মিত্ররাষ্ট্রের কাছ থেকে সৈন্য সাহায্যের প্রয়োজন এথেন্সের ছিল না। এথেন্স তাই তাদের নিরস্ত্রীকৃত করতে পেরেছিল। স্পার্টার এই প্রয়োজন ছিল, তাই সে তা করতে পারেনি। দুইটি লীগই একটিমাত্র অসমানুপাতিক শক্তির অধিকারী রাষ্ট্র এথেন্স এবং স্পার্টাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তাই তাদের এই অবস্থান উভয় ক্ষেত্রেই লীগ সংগঠনকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করেছিল। অন্য রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার নীতি এক নেতার অধীনে সমগ্র গ্রীসের ঐক্য সাধনের পক্ষে হয়তো সহায়ক হতে পারত, কিন্তু স্পার্টা সেই উদ্দেশ্যে এই নীতিকে প্রয়োগ করেনি। পেলোপনেসীয় লীগ যতদিন পেলোপনেসীয় রাষ্ট্রসমূহের মধ্যে আবদ্ধ ছিল এবং যতদিন পেলোপনেসাসের অভ্যন্তরে আরগস এবং বাইরে এথেন্স প্রভৃতির পক্ষে আতঙ্কের কারণ ছিল, ততদিন পেলোপনেসীয় লীগ মোটামুটি ঐক্য বজায় রেখে কাজ করেছিল। ততদিন তাদের পক্ষে স্পার্টার ছত্রছায়ায় ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন ঘটেছিল। কিন্তু পেলোপনেসীয় যুদ্ধে এথেন্সের বিরুদ্ধে স্পার্টার জয়লাভের পর এথেনীয় সাম্রাজ্যের বেশিরভাগ যখন স্পার্টার হাতে চলে এসেছিল, তখন আর এই পুরনো ধরনের মৈত্রী রক্ষা করা সম্ভব ছিল না। কেননা অসংখ্য দূরবর্তী শহরের প্রতিনিধিদের বৈঠকে একত্রিত করে তাদের ভোট গ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাই স্পার্টা তখন পরামর্শ করার পরিবর্তে আদেশদানকেই সঙ্গত মনে করেছিল, যদিও তা করতে গিয়ে সে পুরাতন মিত্র রাষ্ট্রগুলিকে এবং নবলব্ধ রাষ্ট্রগুলিকে সমভাবে আহত করেছিল। অবশেষে এথেন্স স্পার্টার অন্যতম মিত্র রাষ্ট্রে পরিণত হওয়ায় পেলোপনেসীয় লীগের ঐতিহাসিক প্রয়োজনও ফুরিয়ে এসেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।